নমস্কার, আমার ডায়েরির আরেকটি পাতায় আপনাকে অনেক অনেক স্বাগত। আমি সমীরণ, আর আজ 4 অগস্টের সকাল। আজকের সকালটা তো একটু অন্যরকম হবেই, সেটা ভাবাই ছিল, কারণ গতকাল রাত্রে আমাদের বাড়িতে পেস্ট কন্ট্রোলিং হয়েছিল এবং যার ফলে জিনিসপত্র সব এধার থেকে ওধার হয়ে গেছে। সকালবেলা উঠে প্রথম কাজ ছিল যে ঘরদোরকে একটু ঠিকঠাক করা, সেই মতো সকাল থেকেই কাজে লেগে পড়লাম। তবে চলে আসলাম বারান্দায়, রোজকার কাজ গাছগুলোর পরিচর্যা সেটা তো শেষ করে লেগে পড়লাম ঘরদোরকে ঠিকঠাক করার জন্য। সেই ঠিক করতে করতে যে এত বেলা হয়ে গেল সেদিকে আর খেয়ালই করিনি। আজকে সকালটা ছিল একেবারে রোদ ঝলমলে, একেবারে বলবো না, তবুও স্বাভাবিকই ছিল। বর্ষাকালে যেরকম সকাল এতদিন ধরে আমরা অভ্যস্ত ছিলাম সেরকম ছিল না। আর আজকে সত্যি সত্যি মনে হচ্ছিল দিনের শেষে গিয়ে মনে হলো যেন এক্স্যাক্টলি মর্নিং শোজ দ্য ডে। আমার জলখাবারে আজকে ছিল উপমা, সেসব খেয়ে তারপরে একেবারে চান করতে গেলাম। অন্যদিন তো স্নান করে পুজো করে এসে তারপরে আমি ব্রেকফাস্ট করি, আজকে আর সেটা হলো না, কারণ অলরেডি অনেক বেলা হয়ে গেছে। আর আজকে যে কিভাবে পুজো সেরেছি সেটা একমাত্র আমিই জানি। কোনো রকমে ঠাকুরকে সন্তুষ্ট করে আবার চলে এলাম কাজে। আজকে কাজের মধ্যে থেকেই আমি পুজো করেছি। আর আজকে গাছে খুব একটা ফুলও পাওয়া যায়নি, যতটুকু পাওয়া গেছে ততটুকু দিয়েই ঠাকুরকে সন্তুষ্ট করলাম। মনে মনে বললাম যে ঠাকুর তুমি এতেই সন্তুষ্ট হও, আজকে কাজের যা চাপ তাতে আর অন্যদিকে মাথা ঘোরাতে পারছি না। মানে পুজো করতে করতেই যে কত ফোন এলো, কত মেলের জবাব দিলাম সেটা একমাত্র আমিই জানি। সে যাই হোক, কাজের দিন এটুকু তো করতেই হবে। আর যেহেতু আজকে ওয়ার্ক ফ্রম হোম, সেই জন্য আমি এই সুযোগ সুবিধাটুকু পেলাম, নাহলে যে কী হতো ভগবান জানে। অফিস থেকে ফিরে হয়তো ঘর বাড়ি ঠিক করতে হতো। অনেক বেলা হয়ে গেল, এখন কাজের প্রেশারটা একেবারে ফুল ফ্লেজেডলি চলছে, তার মধ্যেই চলে এলো আমার ফুড ব্রেক। এখন আমার ফুড ব্রেক। সকাল থেকে মনে হলো যেন একটা ঝড় বয়ে গেল। আজকে একটু দেরি হয়েছে ঘুম ভাঙতে, তার কারণ শুয়েছিলাম তো অন্য একটা জায়গায়, মানে আমাদের লিভিং রুমে সোফা কাম বেডটাতে, তাই ঠাই নাড়া হওয়ার ফলে ঘুমটা আসতেও একটু দেরি হচ্ছিল। তাছাড়া জায়গাটা বড্ড মানে একটু কনজাস্টেড টাইপের, আমাদের খাটটা অনেক বড়, তো আমাদের একটু খোলামেলা শুয়ে অভ্যেস আর কি, হাত পা ছড়িয়ে, সেটা সম্ভব হয়নি। সেই জন্য বেলায় ঘুমটা ভাঙতেও একটু দেরি হলো সকালবেলা। তাই আবার এদিকে রাজ্য দুনিয়ার কাজ ছিল, মানে প্রথম কাজ ছিল যে শোবার ঘরটাকে একটুখানি ঠিকঠাক করা, সেটা করতে গিয়ে এত বেলা হয়ে গেল যে কি বলবো। তারপরে তো যেরকম ডেইলি কাজগুলো থাকে সেগুলো সারতে সারতে স্নান করতে যেতে অনেক বেলা হয়ে গেল, অফিস আরম্ভ হয়ে গেল, মানে একটা নাজেহাল অবস্থা। তার মধ্যে সকালের পুজো সমস্ত কিছু সেরে আস্তে আস্তে এখন এই বাজে প্রায় 1:45 মতো, এতখানি সময় চলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। কারণ পুজো করবো গিয়ে ক্রমাগত ফোন আসছে, তারপরে মেল, এক্ষুনি উত্তর দাও, এক্ষুনি ডেটা পাঠাও, এইসব তো চলতেই থাকে। তো সেই সমস্ত করে এখন আপাতত একটু জিরিয়ে নেওয়ার পালা। 10 মিনিট একটু বসবো। ভীষণ মানে কি বলবো, প্রচণ্ড পরিশ্রম গেল এই কিছু সময় ধরে, মানে সকাল থেকে শুরু করে এই বেলা 2টো অবধি, কায়িক মানসিক দুটোই। তো এখন একটু রেস্ট নেব, তারপরে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আবার কাজগুলো ধরতে হবে। আজকে কাজগুলো একটু তাড়াতাড়ি শেষও করব ভাবছি, কারণ 7টা নাগাদ একটু বেরোবো অফিসটা শেষ হওয়ার পরেই। তো আজকে বেরোতেই হবে, কারণ আজকে কিছু জিনিসপত্র কিনতে হবে, গ্রসারির কিছু আইটেমও একটু বাড়ন্ত হয়ে গেছে, সেগুলো কিনতে হবে। তিন্নির কিছু জিনিসপত্র আছে সেগুলো কিনতে হবে, প্লাস 2-1 জায়গায় একটু যাওয়ারও আছে। তো অফিসের কাজটা একটু তাড়াতাড়ি শেষ করে ভাবছি যে বেরোবো। আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব, কোনো চিন্তা করবেন না, কোনো চাপ নেই। তো ঠিক আছে, এখন রাখছি, একটু বাদে আবার কথা হচ্ছে। আজকে আমার লাঞ্চে ছিল ভাত, কিছুটা স্যালাড, পালং শাকের একটা তরকারি, কুমড়ো একটা তরকারি ছিল, আর ছিল অল্প একটু শুকনো ডাল আর বড়ি ভাজা। তবে আমার এতটা ভাত আজকে খাওয়াটা উচিতই হয়নি, আমি এতটা ভাত খাই না, আজকে ঠিক বুঝতেই পারিনি, খেয়ে ফেললাম। কিন্তু সত্যি সত্যি এতটা ভাত খাওয়া আমার বোধহয় ঠিক হয়নি, খাওয়া দাওয়ার পর সেটা বুঝলাম। যাই হোক, কাজকর্ম শেষ করলাম। সন্ধে 7:30 নাগাদ মনে করলাম একটু বেরোবো। 8টা নাগাদ অবশেষে বেরোলাম এবং প্রথমেই চলে এলাম নকুলেশ্বর ধামে। এটা তো আপনারা অনেকেই চেনেন, আমি আগেও আপনাদেরকে এই মন্দিরে নিয়ে এসেছি। যেহেতু এখন শ্রাবণ মাস, তাই মন্দিরে এত রাতেও অনেক ভিড়।
সাধারণত আমি আগে সকালবেলা আসতাম, কিন্তু সকালবেলা আসতে গেলে এখানে আসতে হয় 5টা সাড়ে 5টায়, তারপর আর মন্দিরে ঢোকা যায় না, এত ভিড় হয়। আর ইনি হচ্ছেন বাবা নকুলেশ্বর, ইনি কালীঘাট মহাতীর্থের পীঠ ভৈরব। আপনারা সবাই দর্শন করুন আজকে শ্রাবণ মাসের মঙ্গলবারে। ভগবান আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আজকে এত রাতেও প্রচুর ভক্তের সমাগম ছিল মন্দিরে, আর এখন তো ভিন রাজ্য থেকেও ভক্তরা আসছেন। এই মাসটা অর্থাৎ এই অগস্ট মাসটা জুড়েই আমাদের প্রতিবেশী রাজ্যগুলো থেকে প্রচুর ভক্তরা এই অঞ্চলে আসেন। সাধারণত বিহার এবং ঝাড়খণ্ড থেকে অধিকাংশ মানুষজন আসেন, যারা বিভিন্ন মন্দিরে জল দিতে আসেন। এরা সাধারণত এদের সফর শুরু করেন বৈদ্যনাথ ধাম থেকে এবং এদের সফর শেষ হয় তারকেশ্বরে। আর এই নকুলেশ্বর ধামের উল্টো দিকেই রয়েছে একটা খুব সুন্দর জগন্নাথ দেবের মন্দির। সম্প্রতি রথ চলে গেছে, সেই জন্য জগন্নাথ দেবকেও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগছিল। আর তার পাশেই রয়েছে অতি প্রাচীন একটি হনুমানজির মন্দির, সেখানেও দর্শন করলাম, প্রণাম করলাম। তারপরে চলে গেলাম মাতৃদর্শনে, অর্থাৎ কালীঘাটের উদ্দেশ্যে। এখান থেকে তো কালীঘাট হাঁটা পথেই যাওয়া যায়, 2 মিনিট হাঁটলে পরেই আপনি মন্দিরে একেবারে মায়ের সদর দরজায় পৌঁছে যাবেন। এই যে আমি এখন চলেছি এই রাস্তা দিয়ে, আর এই রাস্তা দিয়ে হাঁটতে মোটামুটি খারাপ লাগে না। রাস্তার দুপাশে প্রচুর দোকান, যতবারই আসি ততবারই আমার মনে হয় যে এই দোকানগুলোকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। এত বিচিত্র রকমের জিনিস পাওয়া যায়, পুজোর জিনিসপত্র, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মাটির মূর্তি সবই পাওয়া যায়। এই যে এই মাটির মা কালীর মূর্তিটি এত ভালো লাগলো যে কি বলবো। আমার অনেক দিন ইচ্ছে ছিল এরকম একটি মাটির মা কালীর মূর্তি বাড়িতে নিয়ে গিয়ে সেটাকে ভালো করে বাঁধিয়ে ঠাকুরঘরে রাখা, কিন্তু এখনও আর সেটা সম্ভব হয়নি। আর এই যে চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। এখানে তো পরিবেশটা বরাবর যেরকম থাকে সেই রকমই, অর্থাৎ এত রাত হয়ে গেছে তবুও তীর্থযাত্রীদের ভিড় কমেনি, প্রচুর মানুষজন আসছেন। আর এখন তো শ্রাবণ মাস, আপনাদের আগেই বলেছিলাম, এখানে মানুষজন দেখলাম সবুজ কাচের চুড়িও পরছেন। সাধারণত অবাঙালি বিবাহিত মহিলারা এই সময়, এই মাসটাতে, শ্রাবণ মাসটাতে সবুজ কাচের চুড়ি পরেন, তাতে বলে যে সংসারে সমৃদ্ধি আসে। আর ওই যে মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আর মন্দিরের সামনেই একটি হনুমানজির মন্দিরে দেখলাম যজ্ঞ হচ্ছে, কারণ আজকে মঙ্গলবার, হনুমানজির বার। আমিও আজকে হনুমানজিকে লাড্ডু দিয়েছি বাড়িতে। আর এখানে দেখলাম যজ্ঞ হচ্ছে, বহু ভক্ত মানুষ চারিদিকে ভিড় করে আছেন। আমি শ্রাবণ মাসে বরাবরই একবার না একবার কালীঘাটে আসার চেষ্টা করি, তবে এরপর যেদিন আসবো ঠিক করেছি বিকেল বিকেল আসবো আমি আর বুবু, এবং এসে পুজো দেব। মন্দিরে ঢুকতেই এই কদম গাছটা দেখলাম একেবারে ফুলে ফুলে ছেয়ে রয়েছে। মন্দিরে ঢুকে আমি প্রথম দিকটা বুঝতে পারিনি যে ভেতরে এত ভিড় আমার জন্য অপেক্ষা করছে। এইখানটা তো বেশ ফাঁকা ফাঁকাই ছিল, এই করিডোরটা। এখান থেকে পৌঁছে আমি গেলাম কালীকুণ্ডের সামনে। কালীকুণ্ডর সামনে এই প্রথম আমি সন্ধ্যাবেলা দেখলাম ফোয়ারাটা চলছে। এর আগে যতবারই এসছি একবার বাদ দিয়ে প্রতিবারই দেখেছি ফোয়ারাটা বন্ধ, তবে আজকে দেখলাম ফোয়ারাটা চলছে। আর সুখের বিষয় যে কালীঘাট মন্দিরের মেনটেনেন্সটা এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে। এত যে মানুষজন আসছেন, এখানকার প্রশাসনিক কর্তারা মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কিন্তু বিশেষ নজর দিচ্ছেন, সেটা দেখেও বেশ ভালো লাগলো। আর প্রথমেই যেটা বলেছিলাম যে এখন আমাদের রাজ্যে, প্রতিবেশী রাজ্যগুলো থেকে প্রচুর ভক্তরা আসছেন, একেবারে ভক্তের ঢল নেমেছে বলা যায়। যাই হোক, এই কালীকুণ্ডের সামনে কিছুক্ষণ দাঁড়াতে মন্দ লাগছিল না। আগে তো এই কুণ্ডটা দেখাই যেত না, তবুও এখন সাধারণ মানুষ এটা দেখতে পান। এর তো একটা গুরুত্ব রয়েছে, কারণ মার যে প্রস্তরীভূত অঙ্গটি এই মন্দিরে রক্ষিত আছে, সেটাই কালীকুণ্ড থেকেই উদ্ধার করা হয়েছিল, এরকমই শোনা যায়। আর ওই মায়ের মন্দিরের চূড়া, আগে জানেন এই চূড়াটা আমাদের বাড়ির বারান্দা থেকে দেখা যেত। এখন এত বড় বড় বাড়ি হয়ে গেছে যে এখন আর বাড়ির থেকে মন্দিরের এই চূড়াটা দেখা যায় না। তবুও আমরা কাল্পনিকভাবে মন্দিরের দিকে তাকিয়েই মাকে প্রণাম করি প্রত্যেক দিন। আজ যেহেতু মঙ্গলবার, সেই জন্য মায়ের মন্দিরটি ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমার মনে হয় প্রতি মঙ্গলবার বা কোনো বিশেষ উৎসব থাকলে মন্দিরটা আজকাল এরকমই সাজানো হয়। আমি তো এর আগেও 2-1বার দেখেছি, তবে আজকে দেখে আবারও খুব ভালো লাগলো। প্রচুর মানুষ এসছেন, প্রচুর মানুষ মাকে পুজো দিচ্ছেন। আর এই হচ্ছেন আমাদের মা, আমাদের এই শহরের অধিষ্ঠাত্রী দেবী।
মা সবার মঙ্গল করুন। আর এই দেখুন কত পুণ্যার্থী এখনও ঘুরে বেড়াচ্ছেন। মন্দির থেকে বেরোতেই দেখলাম একজন বহুরূপী মহাদেব সেজে সবাইকে আশীর্বাদ বিলিয়ে যাচ্ছেন। আর কালীঘাট মন্দিরের মধ্যেও 3টে আলাদা আলাদা শিব মন্দির আছে, এটি তাদের মধ্যে অন্যতম। এই মন্দিরে আমরাও জল ঢালি, তবে আজকে যেহেতু পুজো দিইনি সেই জন্য আর মন্দিরের ভেতরে ঢুকলাম না, বাইরে থেকেই মহাদেবকে প্রণাম জানালাম। আর এখানে তো সবাই প্রদীপ জ্বালাচ্ছেন। আর এটা হচ্ছে যূপকাষ্ঠ বা হাড়িকাঠ, এখানেই বলি হয়। আপনারা হয়তো অনেকেই জানেন যে কালীঘাটে কিন্তু বলি প্রথা এখনও চালু রয়েছে। সকালবেলা আসলে পরেই সেটা দেখা যায়, প্রচুর বলি পড়ে রোজ। এটি আরেকটি শিব মন্দির, অর্থাৎ যে হাড়িকাঠটি রয়েছে তার পাশেই এই শিব মন্দিরটি। আর এই যে ফুলের দোকানগুলো, এগুলো কিন্তু বহু প্রাচীন কাল থেকে মন্দিরের ভেতরে রয়ে গেছে। মন্দিরের ভেতরে অন্যান্য দোকানগুলো উঠে গেলেও ফুলের দোকানগুলো কিন্তু ওঠেনি। আর এই দালানের ওপরেই রয়েছে রাধা গোবিন্দের মন্দির। তবে এখানে ভিডিও ফটোগ্রাফি করা যায় না, সেই জন্য আমি আর এদের কোনো ছবি তুললাম না। যেখানকার যা নিয়ম সেইখানকার সেই নিয়মগুলোই মানা উচিত, তাই আমার মনে হয়। আর এই হচ্ছে মায়ের মন্দিরের দরজা। এখানে এখনও বহু মানুষ অপেক্ষা করছেন পুজো দেওয়ার জন্য। আমি এবার চলে যাচ্ছি ষষ্ঠীতলার দিকে। ষষ্ঠীতলায় একটু ঠাকুরকে প্রণাম করব। আর এই হচ্ছে ষষ্ঠীতলা। এখানেও এখন মানুষজন আসছেন, এখনও যারা মায়ের মন্দিরে যাচ্ছেন তারা মন্দির ঘুরে এখানে আসছেন পুজো দেওয়ার জন্য। এখানে কিন্তু আপনি নাম গোত্র পড়লে এখানকার যিনি পুরোহিত আছেন তিনি কিন্তু পুজো করিয়ে দেন। তো আমিও সেখানে প্রণাম করলাম, প্রণাম করে এলাম তৃতীয় মহাদেবের মন্দিরটিতে। এটি তৃতীয় মন্দির। এই শিবলিঙ্গটি কিন্তু সাদা, মানে অন্যান্য বাকি যে দুটি শিবলিঙ্গ আছে সে দুটি কালো, আর এটি হচ্ছে সাদা। যাই হোক, মাকে আবার একবার প্রণাম জানিয়ে আপনাদের সবার জন্য মঙ্গল কামনা করলাম। আপনাদের সবার সুস্বাস্থ্য, সবার জীবনের উন্নতি কামনা করে আমি মন্দির থেকে বেরিয়ে এলাম। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুত্বের হাত চেয়ে আমার দিকে বাড়িয়ে দেবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিশ্বস্তভাবে নিজের যত্ন নেবেন। আজ আসি, নমস্কার।